তাহলে বিশ্বকাপে মেসির গোল হলো কটা? 18টা। মানে সর্বকালের সবচেয়ে বেশি গোল। মিরোস্লাভ ক্লোসাকে ছাড়ায় আরও এক ধাপ উপরে উঠে গেলেন। মানে 16কে ছাড়ায় 17, 17কে ছাড়ায় 18। এখন তার আশেপাশে আর কেউ নাই, না আশেপাশে আছে। কাদের কাছে নিঃশ্বাস ফেলতেছে? এমবাপ্পে। ও মোটামুটি খুব অঘটন না ঘটলে এটা এই বিশ্বকাপে না হলেও পরের বিশ্বকাপে এই রেকর্ডটা আবার এমবাপ্পের হাতে চলে যাবে। সে যা, এমবাপ্পের রেকর্ড নিয়ে নিক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তার আগ পর্যন্ত তো উল্লাস করাই যেতে পারে যে লিওনেল মেসি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক। এই কথাটা আপনি যখন বলেন তখন আমি নিশ্চিত আপনার মনের মধ্যে একটু খচ করে ওঠে, বা আপনার আশেপাশে কেউ একজন আপনাকে খচ করায়, খোঁচা দিয়ে খচ করায় যে ভাই, মেসির তো এই 18 গোল করতে 6টা বিশ্বকাপ খেলা লাগলো। কোথায় জা ফন্টেইন এক বিশ্বকাপে 13 গোল করছেন, জার্ড মুলার এক বিশ্বকাপে 10 গোল করছেন, 9 গোল করে তো বেশ কয়েকজন করছেন। তাহলে মেসির 3টা করে গোল বিশ্বকাপ প্রতি, এটা তো ভালো না। এই এতগুলো বিশ্বকাপ খেললে তো এই দেবব্রতও দেখা যেত যে 18-19টা গোল করে ফেলতো। মেসির ব্যাপারে কথা বলার সময় তো সবাই এইভাবে বলে যে ও জায়গায় আমি থাকলে আমিও ওই করতাম। তো সেক্ষেত্রে আপনি একটু অসহায় ফিল করতে পারেন যে মেসি আসলে বেশি খেলছে বলে বেশি গোল পাইছে, এতে কোনো মাজেজা নাই। একটু থামেন, একটু লোকটাকে থামান, থামায় বলেন মেসি লাস্ট 2 ম্যাচে কটা গোল করছে? 5টা গোল। ওকে, 2 ম্যাচে এটা হতেই পারে। লাস্ট 9 ম্যাচে, বিশ্বকাপের লাস্ট যে 9 ম্যাচ, এই 9 ম্যাচে তার গোল কত? 13টা। 9 ম্যাচে 13টা গোল। মানে 9 ম্যাচের আপনি যদি একটা স্প্যান দেখেন তাহলে এই সময় সে বিশ্বকাপের মতো আসরে 13টা গোল করতেছে, যার মধ্যে ফাইনালের জোড়া গোল আছে, সেমিফাইনালের গোল আছে, কোয়ার্টার ফাইনালের গোল আছে, মানে ভয়ানক জায়গার গোল। এর মানে হচ্ছে এর আগে যে এই 2022-এর আগ পর্যন্ত সে যে বিশ্বকাপগুলো খেলছে ওগুলোতে গোল রেশিও ছিল না বলেই চলে। 2010 বিশ্বকাপে তো কোনো গোলই পায় নাই। তারপরে 2022 এবং 26 সালে এসে আমরা দেখলাম ভয়ানক এক স্কোরার মেসিকে। যে মেসিকে আমরা দেখছি ঘানি টানতে জাতীয় দলের হয়ে গোল পায় না। কখনো ভাগ্যদোষে, বেশিরভাগ সময় ঘানি টানতে গিয়ে। তার তৈরি করা বল দিয়ে কেউ গোলও করতে পারে না। সে নিজেও গোল করার কোনো অপরচুনিটি পায় না। তাকে ওই কোঅপারেশন করা হয় না। সেই মেসি কি করে এরকম লেথাল ফিনিশার হয়ে গেল? যে মেসি তার ক্যারিয়ারের 2011-12 বার্সেলোনার কথা মনে করায় দিচ্ছে বিশ্বকাপ পারফরম্যান্স দিয়ে। আপনি যদি এই 9 ম্যাচে 13 গোল ভাবেন, তাহলে এটা তো আসলে বার্সেলোনার ওই যে বিস্ময় বালক মেসি, ওরকম গোল স্কোরিং রেট না। এটা কিভাবে সম্ভব হলো? 39 বছর বয়স, যখন হাড়ের জয়েন্টগুলো আর কথা শোনার কথা না, যখন শরীরে নানা রকম হরমোনাল চেঞ্জ হয়ে শরীর আর আগের মতো ওই স্প্রিন্ট টানতে পারবে না, এইগুলো হওয়ার পরেও 39 বছর বয়সে এই লোকটা কি করে মাঠটা এতখানি কাভার করে এই 9 ম্যাচে 13 গোল করতেছে? এই জিনিসটা আজকে একটু আলোচনা করব যে এটার পিছনে একটা সায়েন্স আছে, এটার পিছনে একটা সিক্রেট আছে, এটার পিছনে একটা টিম ওয়ার্ক আছে। এই জিনিসটা একটু আলাপ করব আজকে। মেসি চিরকালে খুব এনার্জি সেভিং ফুটবলার। মেসি কখনোই ওই কার্লো আনচেলত্তিরে খুশি করার মতো অযথা দৌড়াদৌড়ি করা খেলোয়াড় না। এটাই ইনফ্যাক্ট লাতিন আমেরিকা থেকে যারা টপ ফুটবলার আসে তারা কেউই না। দু একজন ব্যতিক্রম বাদ দিলে, কার্লোস তেভেজ টাইপের দু একজন ব্যতিক্রম বাদ দিলে, বা এখন দেখছি এই যে নিকো গঞ্জালেস আছে, এরকম দু একজন বাদ দিলে কেউ অযথা দৌড়ায় না। অযথা যারা দৌড়ায় তাদেরও উপকারিতা আছে, তাদেরও দলে লাগে, লাগে বলেই রাখা হয়। তারা দৌড়ায় ভীতি সঞ্চার করে, দৌড়ায় বলের পজিশনে যায়, ওটা আবার আরেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু মেসি হচ্ছে ক্লাসিক লাতিন এনার্জি সেভিং ফুটবলার। মেসি সম্পর্কে একসময় বলা হতো মেসি মাঠে দৌড়ায় না, অফ দ্য বল আটে। আমি নিজেও দেখছি এই 2010-এ, মানে সে তার পিক টাইমে ঢাকায় আসছিল, আমি খুব অবাক হয়েছিলাম। অফ দ্য বল তো টিভিতে খুব বেশি মুভমেন্ট দেখা যায় না, খুব অল্প কিছু, ধরেন কোনো একটা গোলের বিল্ড আপে হয়তো দেখা গেল। কিন্তু এছাড়া বেশিরভাগ সময় মেসি কি করে? ওটা তো ক্যামেরা খুব একটা ধরে না। আপনি যদি ম্যাচটা লাইভ দেখেন, যারা সৌভাগ্যবান মেসির অনেক ম্যাচ লাইভ দেখছেন তারা আরো ভালো সাক্ষী দিতে পারবেন যে মেসি অফ দ্য বল হাঁটে, এবং সেই হাঁটাটা পুরো নিজের বারান্দায় ওই চায়ের কাপ হাতে নিয়ে হাঁটার মতো কি একটা জিনিস ভাবতেছে। হুয়ান রোমান রিকুলমে তার উপরে বর করে বসে ওই সময়। এটা আগে যত ছিল, এখন এই জিনিসটা আরো বাড়ছে। পেপ গার্দিওলা এটা বলছিলেন যে মেসি হাঁটে না, আসলে মেসি স্ক্যান করতে থাকে। মেসির চোখ দুটো এই সময় রোবটের মতো, ওই রোবট এর মতো পুরো মাঠ স্ক্যান করতে থাকে। কোথায় স্পেস, কোথায় ডিফেন্ডার,
কোথায় জোন তৈরি হয়েছে, কোন জায়গাটা পারফেক্ট, কোন দিকে রান নেওয়া যাবে, তারপরে একটা এক্সপ্লোশন। এটা 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ডের একটা এক্সপ্লোশন। এটাই মেসির স্টাইল। এই স্টাইলটা কিন্তু রাতারাতি বদলেও যায় না, এই স্টাইলটা আসেও নাই নতুন করে। কিন্তু এই স্টাইলটাকে সে একটা অসাধারণ উচ্চতায় নিয়ে গেছে 2021-22 থেকে। এখন মেসি তার এনার্জি সেভিং মুডটাকে একটা ইউনিক লেভেলে নিয়ে গেছে। এই হিস্ট্রি পৃথিবীতে আপনি আর পাবেন না, যে মানুষ তো তার ক্যারিয়ার এরকম উত্থান হয়, পিক থেকে আবার পতন হয়। কিন্তু মেসির ক্ষেত্রে যেটা হচ্ছে, মেসি বিভিন্ন ডাইমেনশনে উত্থান, উত্থান, উত্থান এরকম হচ্ছে। মেসি, এই যে আমি বলছি মেসি 4.0, এটা শুধু জাতীয় দলের বলছি। আমি যদি ক্লাব সহ হিসাব করি বার্সেলোনা, তাহলে মেসি অন্তত এ পর্যন্ত 7-8 বার মেসির প্লেয়িং স্টাইল চেঞ্জ করছে। 4.0 যদি আপনি জাতীয় দলে দেখেন, একেবারে শুরুতে ছিল এনজয় করার জন্য একটা ড্রিবলার, এরপরে ম্যারাডোনা বাতিস্তা এই কোচদের আমলে সে হয়ে গেল একটা মালবাহী লোক, যে আসলে প্রচুর পরিশ্রম করবে, সারা মাঠ জুড়ে দৌড়াতে হবে, যেটা তার প্যাটার্নের সঙ্গে যায় না, সে সব জায়গায় বল টাচ করবে, অনবরত পরিশ্রম করবে, কিন্তু আউটপুট আসবে না। কারণ আউটপুটটা সে যারে করাবে, সে তখন মূলত খেলা তৈরিকারী ছিল, তখন রসিকতাই হতো। মেসি এখন ডিপে খেলে, ওই ডিপে খেলে যাদের দিয়ে গোল করাবে তারা কেউ গোল করতে পারতো না, ফলে না টিম গোল পেত না সে গোল পেত। এটা একটা ভয়াবহ ক্রাইসিস। মানে ওটা বার্সেলোনা থেকে সে আসতো একটা সেট আপ থেকে, ওখানে সে যখন প্লে মেক করতো তার সামনে গোল করার জন্য কখনো সুয়ারেস, কখনো ভিয়া এরা থাকতো। আবার যখন সে নিজে স্কোরিংয়ের জন্য যেত, তাকে বল সাপ্লাই দেওয়ার জন্য জাভি ইনিয়েস্তা থাকতো। জাতীয় দলে এসে কোনোটাই পেতো না। হয়তো পাওয়া সম্ভব ছিল, কোচদের ওই সময়ের কোচরা বুঝে উঠতেন না মেসিরে নিয়ে কি করব। ম্যারাডোনা কখনো তার উইংয়ে খেলাচ্ছেন, কখনো ফলস নাইন করার চেষ্টা করতেছেন। ফলস নাইন করতে গেলে তো আপনার সামনে খুব ভালো স্ট্রাইকার থাকা লাগবে। আবার কখনো ডিপ লাইং মিডফিল্ডার করতেছেন, বাতিস্তাও একই কাণ্ড কারখানা করতেছেন। কেউই বুঝে উঠতেছে না মেসিরে দিয়ে কি করা যাবে। এটা ছিল মেসি জাতীয় দলের 2.0। মেসি 3.0 হচ্ছে সাম্পাওলির রাতে, অল্প সময়, কিন্তু ওটা মেসির ক্যারিয়ারের সবচেয়ে ধ্বংসাত্মক সময়। মেসিকে দিয়ে ওই সময় অমানুষিক পরিশ্রম করা হয়েছে, পুরো দলের লোডটা তার কাঁধে তুলে দেওয়া হয়েছে যে তুমি দলের সবার হয়ে পারফর্ম করো। মানে এর আগে তো ডিসিশনহীনতায় কোচটা উল্টাপাল্টা করছে, এবার মেসিকে প্রেশারে ফেলা হয়েছে। এই মেসি যে দুর্বিষহ অবস্থার ভিতর দিয়ে গেছে, তারপরেও পারফর্ম করছে, টিমকে টেনে বের করছে। আমরা 2021-20-এর দিকে দেখলাম স্কালোনি একটা মেসি আবির্ভাব করালেন, যেটা 4.0। এখন আমি বলতে পারি এটা আসলে 4.5। এবার 2026-এ যেটা দেখতেছেন, ওইটা শুরুটা স্কালোনির হাতে। স্কালোনি কি করলেন? স্কালোনি প্রথমত মেসির যেটা সবচেয়ে পছন্দের কাজ, এনার্জি সেভিং মুড, এটা চালু করার সর্বোচ্চ স্বাধীনতা দিলেন, যে তুমি মাঠের মধ্যে তোমার মন মতো হাঁটো। তোমার যদি মনে হয় কোনোদিন 90 মিনিটই হাঁটবা, আমাদের কোনো অবজেকশন নাই, তোমার হয়ে কাজটা করে দেওয়ার লোক আছে, আমি ওই লোক ম্যানেজ করে ফেলছি। তোমার ওই যে ডিফেন্সে গিয়ে তুমি বল কাটতে ইচ্ছা হয় কাড়বা, তুমি মলিনা বা মেদিনার জায়গায় গিয়ে ডিফেন্সিভ ওয়ার্ক করবা, করবা, করে তোমার আর সলো রান দিয়ে একার আর বক্স পর্যন্ত আসার দরকার নাই। যদিও কালকে একবার করছে, সলো রান দিয়ে বক্স পর্যন্ত আসছে, কিন্তু এটা আর দরকার নাই। তুমি বলটা ডিপলে দিও, তোমার হয়ে দৌড়টা ও দিবে, তুমি আয়টা আয়টা তোমার সময় মতো জায়গায় যাও। ডিপল ওই বল নিয়ে এনজো বা আলমাদা এদের সঙ্গে কারো কাজ করতে করতে তুমি পৌঁছায় যাও, কোনো সমস্যা নেই। আবার ওখানে গিয়ে ওয়েট করে একটা এক্সপ্লোশন করো। এই যে মেসিরে স্বাধীনতা দেওয়া, যে তুমি তোমার মতো হাঁটো, তোমার যে ইয়ে কাজ, পরিশ্রমের কাজটা, এগুলো করার জন্য আমি এআই এজেন্ট ঠিক করে ফেলছি। আমি তো দেখি এই যে ক্রিয়েটিভ লোকজনের জন্য এআই এজেন্টরা যে রোলটা প্লে করে, এআই এজেন্টদের তো আপনি নির্বোধও ভাবতে পারবেন না, কামলাও ভাবতে পারবেন না। তারাও তো ভয়াবহ ইন্টেলিজেন্ট, কিন্তু তারা আমাদের জন্য কি করতেছে? আমাদের পরিশ্রমের কাজটা ছেড়ে দিচ্ছে, যে অফটা ঘটো তো, অফটা ঘুটে বের করো তো যে এই তথ্যগুলো কি। ওই কাজটা আমার না করলেও চলে, আমি ওইটার ক্রিয়েটিভ অংশটা দেখভাল করব। এই জায়গাটায় মেসিকে নিয়ে যাওয়া হয়েছে, যে মেসি হচ্ছে এখানে সুপার হিউম্যান বিং, বাকি টিম হচ্ছে তারা তাদের ক্রিয়েটিভ কাজ করবে, তারা তাদের পরিশ্রমের কাজ করবে, করে পরিস্থিতি ক্রিয়েট করবে, ফলে মেসি তার খেলাটা খেলবে। 2022 বিশ্বকাপে সেই জায়গায় আমরা দেখলাম যে একটা তো বিশ্বকাপ জেতার চাপ ছিল, আর একটা হচ্ছে তখনও বয়স আরেকটু অনুকূল, দ্বিতীয় হচ্ছে তখনও এই যে টিমটা, এরা এত সিনক্রোনাইজড হয় নাই।
ফলে 2022-এও মেসিকে আমরা দেখলাম অনেক বেশি বল টাচ করতেছে। মানে সে যেখানে যাচ্ছে হিট ম্যাপ দেখলে আপনি বুঝবেন যে মেসি কিন্তু আগের মতোই এরিয়া কাভার করতেছে। কিন্তু আগের মতো স্প্রিন্টও টানতেছে না বেশি, ওয়াক করতেছে অনেক বেশি, বল টাচ করতেছে খুব কম এবং লেট অ্যারাইভাল, নিজেরে অদৃশ্য করে ফেলা। এই জিনিসটা অদৃশ্য করে ফেলার ব্যাপারটা পরে বলতেছি যে নিজেরে অদৃশ্য করে ফেলতেছে। এই যে কাজগুলো, এই কাজগুলো ২০২২ ওয়ার্ল্ড কাপেও খুব ভালো করতে পারে না। ফলে ওখানেও তাকে প্রচুর এনার্জি খরচ করতে হইছে। যা তার মানে আইডিয়ালি ৩৯ বছরে যা এনার্জি খরচ করা সম্ভব তার চেয়ে বেশি ওই সময় করছে এবং ওটা করা সম্ভব ছিল। কিন্তু এখন আমরা এই 4.5 এ এসে দেখতেছি যে সে আসলে এমন একটা মুডে চলে গেছে যে সে কখনোই একটা ক্যালোরিও ফালতু এনার্জি খরচ করে না। কক্ষনোই না। কোনো শো অফ নাই, কোনো কিছু নাই। এগুলো মেসির মধ্যে কোনো কালেই ছিল না। দেখনদারি করার জন্য কিছু করা, ওটার জন্য কিছু ছিল না। সে যেটুকু করে ওটা করার জন্যই করে। একবার রোনালদিনো বলছিলেন যে ও যে শো অফ করতে পারে প্র্যাকটিসে, তা যদি কোনো একটা ম্যাচে কোনোদিন করতো, পৃথিবী স্রেফ হাঁ হয়ে যেত। একবার রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল যে মেসি তো ওই যে লাতিন যে বিখ্যাত ট্রিক্স গুলো ওইগুলো পারে না। তো রোনালদিনো হেসে বলছিল, কে বলছে আপনারে? আমাদের যে কারো চেয়ে ভালো পারে। কিন্তু ওগুলো প্র্যাকটিসে করে। ওগুলো মাঝে, মাঝে আমাদের করে দেখায়। কিন্তু ও কখনো ম্যাচে এটা করে না। এটা মেসির কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় শো অফ, অপ্রয়োজনীয় এনার্জি লস। আমি খানিকটা ড্রিবল করতেছি যার কোনো অর্থ নেই। আমি বলি এরিয়েলের ওর্তেগা স্টাইল। এটা মেসি কোনো কালেই করে না। কিন্তু এখন এই জিনিস যত পারে কমায় নিয়ে আসছে, যত পারে কমায় নিয়ে আসছে। তাহলে এখন সে কি করে? আপনি হিট ম্যাপটা দেখেন। মেসি কিন্তু জায়গায় দাঁড়ায় নাই। হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতেছে। আপনি মাঠটা দেখেন। মাঠের একটা এই তার সাইডটা থেকে শুরু করে মাঝ মাঠ, প্রতিপক্ষের ডি বক্স, একদম নিজ নিজের ডি বক্স। এ পর্যন্ত তার কিন্তু সব জায়গায় পায়ের ছাপ আছে। এবং যে জায়গাগুলোতে বেশি যাচ্ছে সেই জায়গাগুলোতে দেখেন হট হয়ে আছে একদম। তার মানে এই জায়গাগুলোতে সে বেশি সময় কাটাচ্ছে এবং পুরো মাঠে কাভার করতেছে। হেঁটে, হেঁটে কাভার করতেছে। এই জায়গাটায় ওই যে বললাম মেসির ম্যাজিকটা। এনার্জি সেভের জন্য কি করতেছে? সে কি ডিফেন্সিভ ওয়ার্ক বন্ধ করে দিছে? না। সে কি প্রেসিং বন্ধ করে দিছে? একদমই না। সে সবই করতেছে। ধরেন মলিনার ওখানে বল, সে হাঁটতে, 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 হাঁটতে মলিনার ওখানে গিয়ে হাজির। মলিনা ২ বার করে ফাম্বল করছে। ৩য় বার বল আসার আগেই মলিনার সামনে থেকে মলিনারে হেল্প করার জন্য সে বল উইন করে নিচ্ছে। ডুয়েল উইন করতেছে ওখানে বসে। আবার হাঁটতে, 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 হাঁটতে নিজের অর্ধে হাজির। হঠাৎ করে একটা ৩ সেকেন্ডের বিস্ফোরণ। দৌড় দিয়ে গিয়ে একটা লোকের কাছ থেকে, একটা প্রতিপক্ষের কারো কাছ থেকে বলটা কেড়ে নিয়ে একটা ৩ সেকেন্ডের দৌড় দিয়ে কাউরে বলটা দিয়ে দিল। মানে ওই যে ইনটেনসিটির কথা হচ্ছে না আজকাল খুব বেশি? ইনটেনসিটি মেসি দেখাচ্ছে পুরো ম্যাচে হয়তো সব মিলে ৩ থেকে ৪ মিনিট। ৯০ মিনিট সে মাঠে থাকতেছে। আপনি যদি টোটালটাকে এক করেন যে মেসির ইনটেন্স এক্সপ্লোশন কতটুকু, এটা ৩-৪ মিনিটের হবে। মেসি মাঠ কভার করতেছে পুরাটা, দৌড়াচ্ছে কতটুকু? আপনি হিসাব করে গত ওই ১ম ম্যাচের একটা হিসাব দেখলাম ফেসবুকে। আমার এই কনটেন্টটা করতে, এই ধরনের কনটেন্ট করতে আমার সঙ্গে একটু ওই যে অপটা ভালো বোঝেন, সোফা স্কোর ভালো ঘুরতে পারেন, এরকম কেউ হলে আমি আরেকটু স্ট্যাটিস্টিক্যালি বলতে পারতাম। আমি তো আসলে চোখে যা দেখছি ওইটার উপরে বেস করে বলতে হচ্ছে। ওইদিন ফেসবুকে দেখলাম ১ম ম্যাচে রোনালদো আর সে সমপরিমাণ দৌড়াইছে। মানে সমান পরিমাণ রান করছে। কাভার না কিন্তু, এরিয়া কাভার না। এরিয়া কাভার কিন্তু মেসি তার মতো করতেছে। হেঁটে, হেঁটে পুরো মাঠই দেখতেছে, স্ক্যান করতেছে। কিন্তু দৌড়াচ্ছে ওই যে রোনালদো বক্সের মধ্যে দাঁড়ায় যতটুকু দৌড়াচ্ছে, রোনালদো তো ওইদিন বক্সেই ছিল। সে আসলে সারা ম্যাচ জুড়ে মেসিও ততটুকুই দৌড়াচ্ছে। কিন্তু মেসি দৌড়াচ্ছে খুব প্রিসাইজলি, খুব প্রয়োজন অনুযায়ী যে এই দৌড়টা আমাকে দিতেই হবে। এই দৌড়টা আমার একান্ত প্রয়োজনীয়। এই দৌড়টা ছাড়া সে দিচ্ছে না। এবং আপনি যদি কালকের গোল দুটো দেখেন, দুটো গোলই ওরকম মেসি ফ্রম নোহোয়্যার হাজির। ঘোস্ট, একটা ঘোস্ট অ্যাপিয়ারেন্স, নিজেরে লুকায় ফেলা। সে কি করতেছে? সে হচ্ছে ব্লাইন্ড স্পটে চলে যাচ্ছে ডিফেন্ডারদের। সে অলসভাবে হাঁটাহাঁটি করতেছে। ডিফেন্ডাররা উৎসাহ হারায় ফেলতেছে বা প্রতিপক্ষ তারে মার্ক করার উৎসাহ হারায় ফেলতেছে। তারা জানে মেসি ওখানেই হাঁটতেছে। মেসি তো দীর্ঘক্ষণ ধরে হাঁটতেইছে। ও তো দৌড়াচ্ছেও না, বলও চেস করতেছে না। ওরে নিয়ে একটু মাথা ঘামানো বন্ধ করতেছে। তখন সে ডিফেন্ডারের পিঠে চলে আসতেছে। ডিফেন্ডার যখন বলের দিকে যাচ্ছে, বল নিয়ে
দেখা যাচ্ছে কাজ করতেছে জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, ওরা সে ডিফেন্ডারের পিঠের দিকে কোথাও চলে যাচ্ছে, ডিফেন্ডারের ব্লাইন্ড স্পটে চলে যাচ্ছে, মানে অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনি যদি ওভার দ্য টপ ক্যামেরায় দেখেন তাহলে মেসিকে দেখতে পাবেন, কিন্তু অন অ্যাকশন আপনি যদি খোঁজেন মেসিকে খুঁজে পাবেন না। দুটো গোলেই আপনি দেখবেন যে যতক্ষণ না পর্যন্ত সে ব্লাস্ট করছে বলটা নিয়ে ততক্ষণ পর্যন্ত সে নো হয়, সে নাই। প্রথম গোলটা আপনি দেখেন, প্রথম গোলটা আলমাদা ভয়ানক স্পিডে বল নিয়ে ঢুকলো। আলমাদা যখন বল নিয়ে ঢুকলো তখনও কিন্তু সে বক্সের বাইরে হাঁটতেছে। আলমাদা ওরকমভাবে বল নিয়ে ঢুকতেছে, আপনার স্বাভাবিক প্রবৃত্তিই তো হবে যে আমি স্পিড গেইন করি, আমি প্রচণ্ড একটা স্পিড টেনে আমি বক্সে চলে যাই আগেই। না, সে ওয়েট করতেছে, স্ক্যান করতেছে, লেট করতেছে। আলমাদা ওখানে গিয়ে বলটা দিল মেদিনাকে। মেদিনা কালকে যে খেলছে রে ভাই, আর ওর জয়ের পরে কালকের একটা রিয়াকশন দেখলাম, ওরে গোলের পরে ওরে সর্বনাশ, সে কি রিয়াকশন! মেদিনাকে বলটা দিছে, মেদিনা বলটা দিল বেশ জোরে। এখন এই যে ওদের যে বোঝাপড়াগুলা, এই জিনিসটা নিয়ে আলাদা একটু কথা বলবো পর্তুগালের সঙ্গে একটা তুলনা করার জন্য। একটু খোঁচাখুচি হবে ওই কনটেন্টে আজকে সন্ধ্যাবেলায়, যে ওরা এই যে বল লিফট করে, পেছনে না তাকায় বল ছেড়ে দেয়, এই জিনিসগুলা যে কি এইটা বলবো আজকে। বিশেষ করে দেমবেলের একটা দেখবেন, তারপরে ম্যাক অ্যালিস্টার আগের ম্যাচে করছে, এই ম্যাচে ওই যে প্রথম গোলটা আলমাদা করছে, যেটা এখন বলতেছি যে মেদিনা যখন বলটা দিল প্রচণ্ড গতিতে, লিফট করে দিল, আলমাদা বলটা লিফট করে দিল। সাধারণ প্রবৃত্তি বলবে যে বক্সের ভিতরে আসি রে ভাই, শুটিং ডিস্টেন্সে আসি, আমি বল নিব, গোল করব। না, সে বল লিফট করে দিল, বল লিফট করে দিল, এবার ঘোস্ট ওই জায়গায় হাজির। এতক্ষণ ঘোস্ট সিনারিওতে নাই, এখন সবাই অবাক যে ঘোস্টের পায়ে বল। ওই সে এতক্ষণ মানে এর আগে অনুমান করে, এই অনুমান তো আকাশ থেকে পড়ে না, বহুবার হয়তো তারা এই ড্রিলটা করছে, করে সে জানে যে মেদিনা বলটা কোথায় দিবে, আলমাদাই বল ধরবে না, সে সেই জায়গাটায় এসে হাজির। ব্যাস একটা মানে ছোট্ট বোধ 3-4 সেকেন্ডের একটু ফুটওয়ার্ক, প্রচণ্ড এক্সপ্লেশন, গোল। আবার সেকেন্ড গোলটায় দেখেন, সেকেন্ড গোলটায় বলটা আসলো ডিফেন্স লাইন থেকে, সে হাঁটতেছিল উইং ধরে, পায়চারি করতেছিল, বলটা দেখলো, টাস করে এক্সপ্লোশন হলো। এক্সপ্লোশন হলো, এটা একটু স্থায়ী এক্সপ্লোশন। এটা সে বলটা নিয়ে প্রচণ্ড জোরে একটা স্পিন টেনে মাঝ মাঠে একদম মাঝ বরাবর লাইনের ওপরে বলটা রিসিভ করলো, দৌড়ায় আসলো ভয়ানক গতিতে। ওই গতিতে ফেরারিও ছোটে না, বক্সের ওপরে এসে জুলিয়ান আলভারেজরে দিয়ে দিল, এসে সে অ্যাসিস্ট করতে চাইছে, এবং জুলিয়ান আলভারেজ এই গোলটা করতে না পারা খুব বিস্ময়কর। এটা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার ব্যাপার হতে পারে, স্ট্রাইকাররা কেউ গোল পাচ্ছে না। আলভারেজ, লাউতারো, নিকো গঞ্জালেস কালকে দুটো মিস করলো, যেটা একেবারেই উচিত হয় নাই। একটা 1 ভার্সেস 1 মিস করলো, একটা হেডার মিস করলো, দুটোই গোল হওয়া উচিত ছিল। যাই হোক, এগুলো পরে কোনো এক সময় আলোচনা করবো। কিন্তু মূল ব্যাপার হচ্ছে, সে তো জুলিয়ান আলভারেজের বলটা দিচ্ছিল যে তুই গোল কর, ও করতে পারে নাই। বলটা আবার রিবাউন্ড হলো, মেসি পরে ওই জায়গায় পেঁচায় পোচায়, ওই যে গোলটা হচ্ছে, গোলের মোমেন্টটা আর বিউটি নাই। কিন্তু সে যে ওই যে আমি যেটা বলতেছি যে লেট অ্যারাইভাল, প্রয়োজন অনুযায়ী এক্সপ্লোশন, ইভেন গোলের মোমেন্টটাও যদি আপনি দেখেন, সেকেন্ড গোলের যখন দ্বিতীয়বার বল তার কাছে রিবাউন্ড হয়ে আসলো, তখন তো আসলে একটা জগা খিচুড়ি অবস্থা। ওখান থেকে বল আপনি কোথায় মারবেন? এই ডিফেন্ডারের পা তল দিয়ে, ওই ডিফেন্ডারের পাশ থেকে, গোলকিপারের এই পাশ থেকে, আপনি ভুতুড়ে একটা জায়গা থেকে মনে হলো বলটা এইরকম করে পাঠাইলেন। কার্টুন সিনেমা যেরকম দেখেন না, কোনো কিছুরে কিক করলে এরকম এরকম করে, শাওলিন সকার টকারে ওরকম ঘুরে ফিরে যেন বলটা গেল। যাই হোক, ওই ম্যাজিক তো আমরা দেখতেছি, দীর্ঘকাল ধরেই দেখতেছি, যে ওই যে কোনো জটিল পরিস্থিতির ভিতর থেকে দেয়ালের ভিতর দিয়েও বল পাঠায় দিতে পারে মেসি, এবং দেয়, এটাই তার কাজ মূলত। ওই যে কালকে যখন প্রথম গোলটা হলো, ওই যে ম্যাজিক্যাল একটা ফিনিশ করলো, তখন আমার ছেলে আমার সঙ্গে খেলা দেখতেছিল, এর আগে তো পেনাল্টি মিস করলো, বললো বাবা ওইটা তো এইটার চেয়ে সহজ ছিল, ওইটা করলো না এটা করলো। তাই আমি বললাম যে এই লোকটা একটু কঠিন কাজ করতেই পছন্দ করে, সহজ কাজ করতে চায় না, কারণ সে পেনাল্টি মিসেরও রেকর্ড করে ফেলছে বিশ্বকাপে। যাই হোক, দিস ইজ ফ্যাক্ট যে মেসির ওই ম্যাজিক ট্যাজিকগুলো আগের মতোই আছে, কিন্তু সে তার বয়স, পরিস্থিতি এবং টিমের সুবিধা, এগুলো নিয়ে সে এখন একটা হাইব্রেশন মোডে চলে গেছে। সে এখন নিজের শক্তি সঞ্চয়ের চরম একটা শিক্ষা নিজেকে দিছে। এবং আরও এখানে আপনি খেয়াল করবেন যে প্রতিটা ম্যাচে ফার্স্ট হাফে সে যতগুলো এক্সপ্লোশন করে, যতবার স্প্রিন্ট টানে,
বা সংক্ষিপ্ত সময়ের জন্য বল টাচ করে, সেকেন্ড হাফে এটা বেড়ে যায়। এইটার আবার একটা বড় একটা সায়েন্টিফিক যে জায়গাটা সেটা হচ্ছে যে ফার্স্ট হাফে তারকে মার্ক করতে করতে প্রতিপক্ষ ক্লান্ত হয়ে যায় এবং অস্ট্রিয়ার মতো প্রতিপক্ষ যারা কার্লো আনচেলত্তির খুব পছন্দের, অনর্থক পরিশ্রম করতে পছন্দ করে, এরকম প্রতিপক্ষ সেকেন্ড হাফে এসে টায়ার্ড হয়ে যায়। এখন সেকেন্ড হাফে মেসির ক্ষেত্রে সুবিধা হয় কি, মেসির আরও টিমে ফ্রেশ ব্লাড যোগ হয় ওই সময় অ্যাটাকে। এখন যদি আপনার সঙ্গে নিকো গঞ্জালেস, জুলিয়ান আলভারেস এবং একটু পেছনে পারেদেসের মতো তিনটা এনার্জেটিক বিস্ট মাঠে নেমে পড়ে সেকেন্ড হাফে, তখন কি হবে? তখন আরও বেশি এনার্জি ওরা প্রতিপক্ষের কাছ থেকে শুষে নেবে। দিস ইজ দ্য টাইম যে মেসি এক্সপ্লোশন নাম্বার বাড়াবে এবং সেটাই হয়। এটা একটা প্যাটার্নে পরিণত করছে। এই জায়গাটায় মেসিকে দুটো জিনিস খুব উপকৃত করছে। একটা তো হচ্ছে যে তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্স, বয়সকে বোঝা, নিজেকে চেনা, জগৎকে চেনা, এটা একটা বিরাট ব্যাপার। ম্যাজিক্যাল কিছু আছে, ব্যাখ্যাতীত ব্যাপার, সেগুলো তো আছে। সঙ্গে দুটো পরিস্থিতিগত সুবিধা সে দারুণ নিছে। আপনি দেখবেন যে সে যে এই যে ন্যাশনাল টিমে ওয়াকিং বিস্ট বেটার হয়ে উঠছে, এটা হয়েছে মূলত বার্সেলোনা ছাড়ার পর থেকে। বার্সেলোনা ছাড়াই আমরা সবাই ব্যথিত, কিন্তু বার্সেলোনায় থাকা পর্যন্ত আপনি যদি, আমি একটা স্টার্স সকালে বের করার চেষ্টা করতেছিলাম, পুরোটা পেলাম না, যে মেসি আগে প্রতি ম্যাচে কতবার বল টাচ করতো আর এখন কতবার পারে, এখন কতবার করে। তো আমি দেখতেছিলাম ওখানে যে বার্সেলোনায় শেষ সিজনেও সে ম্যাচে গড় প্রতি 106টা বল টাচ করছে, 106 বার। এখন সেটা 50-র কাছাকাছি নেমে আসছে। বুঝতেছেন ডিফারেন্সটা? বার্সেলোনায় আমার ধারণা, পুরো হিস্ট্রিটা পাইলাম না তো, নিশ্চয়ই বের করা যায়, তরুণরা বের করতে পারবেন, যে প্রতি বছর ওয়ারি যদি দেখা যায় যে কোন বছরে মেসি গড়ে কতগুলো করে বল টাচ করছে প্রতি ম্যাচে, দেখবেন যে আমার ধারণা কোনো ম্যাচেই 100-র নিচে নামে নাই। এখন সেটা 50-তে নামায় ফেলতে পারছে। এটার কারণ কি? জাতীয় দলেও তখন 100, 150 এরকম বল টাচ করতে হতো। এটার কারণ কি? বার্সেলোনা ছাড়ায় তার ওই যে বল টাচ করার দরকারটাও কমে গেছে। পিএসজিতে গেছে, ওখানে তার ওই প্রয়োজনীয়তা, মানে সে নিজের ওই পাওয়ার সেভিং মুড আরও বেশি চালু করতে পারছে, যে বয়স বাড়ছে, এই মুডে খেলবো। এমএলএসে আসছে, এটা আরও বেশি চালু করতে পারছে। এমএলএসে ওর চারিপাশে যাদের দিয়ে ঘেরা, দেখবেন যে ওর কাদের কাদের এনে দেওয়া হচ্ছে। সামনে এক ঝাঁক আর্জেন্টাইন ওই ফরওয়ার্ড, আবার ওর পাশে রদ্রিগো ডি পল, মানে ওকে ওই এনার্জি সেভিং মুডে চরম রাখার জন্য এটা দারুণ একটা জায়গা হয়ে উঠছে। ফলে সে আবার তার লিগের সারা বছরের এনার্জিটাও জাতীয় দলের জন্য সেভ করে রাখতেছে। এটা একটা বড় সুবিধা পাচ্ছে। আরেকটা হচ্ছে স্কালোনির এই যে কৌশলটা, এটা এমন না যে স্কালোনি বাকিদের ছোট করে ওরে বড় করে, ওরে বড় করে বাকিদের ছোট করে, এসব কিছু না। বড় ছোট ব্যাপারটা এখানে নাই, এটা কৌশলগত ব্যাপার। যে আমার দলে একটা ৩৯ বছর বয়সী বিস্ট আছে, আমি তার বেস্টটা চাই। এখন সেটা চাইতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই জায়গায় এই টুইক করতে হবে। সেগুলো কি? বাবা, ওর রানটা একটু তুমি ডিপল করে দাও, ওর যে উইং বরাবর দৌড়টা তুমি একটু করে দাও, আলমাদা করে দাও, বা ওর যে এই কাভারটা, দ্রুত কাভারটা, স্পেস তৈরি করার কাজটা, এটা তুমি করে দাও। এগুলো ওর হয়ে করে দেওয়া না, এগুলো তারা করতেছে আর্জেন্টিনার জন্যই। ওরা যখন মেসিকে বল দিচ্ছে তখন আর্জেন্টিনাকেই বল দিচ্ছে। ওই যে নেভেস বা পর্তুগালের ওগুলো নিয়ে তো আলাদা কথা বলবো। ওরা যে কথাটা বলছে যে আসলেই তাই, সবাই তাই, এখানে রোনালদোরে তারা ডিসরেসপেক্ট করে নাই, সবাই তাই। বেস্ট পসিবল ম্যানটার জন্য এই কাজটা করে সবাই, বেস্ট পসিবল ম্যানটাকে গোল দিবে। এখন সেই বেস্ট পসিবল ম্যান যদি রোনালদো না হয়, তাহলে তাদের কি করার আছে? এখানে বেস্ট পসিবল ম্যান হিসেবে মেসি নিজেরে প্রুভ করে রাখছে যে না, আমি ওই হাঁটার পরিমাণ বেড়ে যাবে, কিন্তু আমাকে তুমি বল দিলে বেস্ট রেজাল্টটাই পাবা। কারণ আমি টাচ করব 50-60 বার, ওর ভিতরে ফাইনাল থার্ডে, গতকালকের ম্যাচে বোধহয় ফাইনাল থার্ডে মাত্র 16টা বা 14টা টাচ করছে, আর এক্সাক্ট নাম্বার মনে নেই, মানে এটা বিলো 20। এর ভিতরে 2টা গোল হয়ে গেছে, আরও 2টা মিস হচ্ছে। আপনি বোঝেন অবস্থাটা। অপোনেন্ট থার্ডে, সে মাত্র 20-এর নিচে বল টাচ করছে, কিন্তু তাতেই দুনিয়া কাঁপায় দিছে। এই হচ্ছে তার এখন স্ট্রেংথের জায়গা, নিজেরে ঘোস্ট করে ফেলা। এই যে লেট অ্যারাইভালটা একটা নয়া সংযোজন।
আগেও সে আস্তে হাঁটতো, কিন্তু আগে সে দ্রুত ওই বলের আগে পজিশনে যেত। এখন সে নিজের অদৃশ্য করে ফেলে কত দেরিতে পৌঁছানো যায়। ওই যে ক্রিকেটে আমরা লেট কাট করি না, আপনি যত সুন্দর লেট কাট করতে পারবেন তত বেশি এই স্লো উইকেটে ভালো রেজাল্ট পাবেন। তো তার তো জীবনটা এখন স্লো উইকেট, ৩৯ বছর বয়স, ফলে তাকে লেট কাট করতে হবে। এই যে লেটে পৌঁছানো, মানে আমি দেখে যেটুকু বুঝি যে এই লোকটা তার যে সীমাবদ্ধতাটা, ৩৯ বছর বয়সে সীমাবদ্ধতাই আসবেই। যতই আমরা ওই অবিন গ্রহের তুলনা করি, যতই আমরা যা বলি, শরীরটা তো মানুষের শরীর, ওই শরীরের ভিতরে ম্যাজিক আছে, কিন্তু ওই শরীরে তো অমরত্ব নাই, ওই শরীরে তো বয়স থামায় রাখার কোনো উপায় নাই। ওটা ওই একজনই পারেন, এছাড়া আর কেউ পারে না। তো এই ভূমির পুত্র হিসাবে তাকে ওটা মেনে নিতে হবে যে ৩৯ বছর বয়স আর ২৩ বছর এক বয়স এক না। এটা মেনে নিয়ে যে লোকটা ওই ম্যাজিকটা রাখতে পারবে সে হচ্ছে গ্রেটেস্ট। এই জিনিস আসলে মেসি যে জায়গাটায়, অনেক জায়গায় তো মানে অনেক প্যারামিটার বলতে গিয়ে আবিষ্কার করি যে এই জায়গায় মেসির তুলনীয় কেউ নেই। এই আরেকটা ক্ষেত্র যে জায়গায় বয়সের সঙ্গে এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে আরও ক্ষুরোধার করে তোলা, আরও অ্যাডাপটিভ করে তোলা, এই জায়গাটায়ও মেসির আশেপাশে কেউ নাই। কেউ আজ পর্যন্ত আমরা পৃথিবীতে দেখি নাই যে বয়স বাড়তেছে নিজের কৌশল এবং ভঙ্গি বদলায় নিজেকে আরও প্রাসঙ্গিক করে তুলতেছে। গতকালকে না পরশুই দুজনের দুটো কোট পড়লাম। আমি জানি না এটা কি প্ল্যান করে কোশ্চেনটা করা হয়েছে কি না। একটা ইয়ামালকে, একটা এমবাপ্পেকে, দুজনকে এই প্রেস কনফারেন্সে কোশ্চেন করা হয়েছে যে ৪০ বছর বয়সে মেসির মতো বয়সে আপনারা কি এরকম পারফর্ম করবেন? তো কিলিয়ান এমবাপ্পে এসে দিয়ে বলছে, আমি মোটামুটি নিশ্চিত ৪০ বছর বয়সে আমারে কেউ দলে রাখবে না, ওরা আমারে বের করে দিবে। সে দ্রুত ছাড়ছে। ইয়ামাল একটু বড় করে বলছে যে অসম্ভব, ৪০ বছর বয়সে আমি মেসির মতো পারফরমেন্সের স্বপ্নও দেখি না, আর এটা সম্ভবও না। সে বলছে, হ্যাঁ ৪০ বছর বয়সে আমি ফুটবল খেলে যেতে চাই, কিন্তু এই লেভেলে আর খেলতে পারবো না, ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেই পারবো না। ইয়ামাল এমবাপ্পে দুজনই কিন্তু মেসির মতোই প্রোডিজি, দুজনেই ওই অল্প বয়সে শুরু করছে, বরং মেসি এই বয়সে যা অ্যাচিভ করে ফেলছে, ইয়ামালের বয়সে যা অ্যাচিভ করছে, এমবাপ্পের বয়সে যা অ্যাচিভ করছে, এটা এখনো ওরা করে নাই। তারপরেও ওরাও তো এখন দুনিয়ার সেন্সেশন, ওরাও মনে করে না যে ৩৯-৪০ বছর বয়সে মেসির মতো এই পারফর্ম ওদের পক্ষে করা সম্ভব। এবং এটা মনে করে না মানে যে ওই কোনো রকম দ্বিধা রেখে তা না, দুজনই স্ট্রেট হয়ে ব্যাপারটা উড়ায় দিছে যে না এটা আমাদের দিয়ে হবে না। একজন বলছে আমাদের তারা অনেক আগে দল থেকে বের করে দেবে, আরেকজন বলছে যে আমি খেলবো, ফুটবল খেলতে চাই আমি ৪০ বছর বয়সে, কিন্তু টপ লেভেলে ফাইট করা আমার পক্ষে আর সম্ভব হবে না ওই সময়। তাহলে ফুটবলাররাই বুঝতেছে যে ৪০ বছর বয়সে শরীরের কি হয়। হিস্ট্রি তো আপনাকে বলবে ৪০ বছর বয়সে ম্যারাডোনা কোথায় ছিলেন, রিহ্যাব সেন্টারে। ৪০ বছর বয়সে পেলে কোথায় ছিলেন, মানে হেঁটে হুটে বেড়াতেন, আর কোনো ম্যাজিক ছিল না, এই কসমোসে ছিলেন তখন, আমেরিকায়। এই যে ব্যাপারটা, মানে এর আগে ৪০ বছর বয়সে রোনালদো কোথায়, বক্সের মধ্যে ক্লুলেস ঘোরাঘুরি করে। ৪০ বছর বয়সে দু চারজন যারা ইন্টারন্যাশনাল ফুটবলের কাছাকাছি ছিল, ম্যারাডোনা রিহাবে ছিল, দু চারজন ছিল, তারা সবাই আসলে শোপিস হিসাবে ছিল। কেউ মেসির মতো এরকম স্নাইপার হয়ে যায় নাই, এই বয়সে এসে স্নাইপার হয়ে যায় নাই। এইটা মেসির আরেকটা প্যারামিটার। এটাই মেসিকে গ্রেটেস্ট করছে তা না, অনেক কিছু মেসিকে গ্রেটেস্ট করছে যার প্রত্যেক প্যারামিটারের আশেপাশে কেউ নাই। এটা আরেকটা প্যারামিটার যেটাতে মেসি আরেকবার সর্বকালের সেরা। এই সেরাকেও একবার স্যালুট জানানো যাক।